বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভোক্তা উৎপাদকের আচরণের 11তম লেকচারে। গত 10টি লেকচারে উপযোগ, চাহিদার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে, আজকে 3টা টপিক নিয়ে আলোচনা করব। চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য, তারপর চাহিদা রেখার হ্রাস, চাহিদা রেখার সংকুচন সম্প্রসারণ এবং চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি, এই 3টা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি এখানে লিখে রাখছি যে এই যে চাহিদা সূচি আর চাহিদা রেখা, এই দুইটার মধ্যে আমি পার্থক্য আলোচনা করব। চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য না। তো চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। দুটোই চাহিদাকে নির্দেশ করে, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। দুটোই একই জিনিসই নির্দেশ করে, অর্থাৎ দুটোতেই দেখানো হয় যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। চাহিদা সূচিতেও যেটা দেখানো হয়, চাহিদা রেখাতেও একই বিষয়টাকে উপস্থাপন করা হয়। তো এই দিক থেকে উপস্থাপনার দিক থেকে কোনো পার্থক্য নাই দুটির মধ্যে। পার্থক্যটা হচ্ছে যে মৌলিক দিক থেকে কোনো পার্থক্য নাই। মূলত একই জিনিস তারা নির্দেশ করে, কিন্তু পার্থক্যটা হচ্ছে উপস্থাপনার জায়গায় পার্থক্যটা হচ্ছে, যেমন প্রথম পার্থক্যটা যদি আমি বলি, একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক তা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়, সেটি হচ্ছে চাহিদা সূচি। তালিকাটা হচ্ছে চাহিদা সূচি। অর্থাৎ পক্ষান্তরে একটি নির্দিষ্ট দামে বা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক তা যে রেখাচিত্রের মাধ্যমে বা জ্যামিতিকভাবে উপস্থাপন করা হয়, সেটি হচ্ছে চাহিদা রেখা। এটা হচ্ছে কি? চাহিদা রেখা। আমি এখানে লিখে রাখি চাহিদা রেখা, আর এটা হচ্ছে কি? সূচি। চাহিদা সূচি আর এটি হচ্ছে চাহিদা রেখা। তো চাহিদা সূচি এবং চাহিদা রেখা। তো চাহিদা সূচি মানে একটি নির্দিষ্ট সময়, যেমন মনে করো কোনো এক বছরের কোনো একটা বছরের শুরু থেকে জানুয়ারির 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই কলমের চাহিদা, মনে করলাম আমার ব্যক্তিগত কলমের চাহিদা, যে যখন দাম শূন্য অবস্থায় থাকে তখন আমি সারা বছর এই 100টা কলমের চাহিদা করি। তাহলে দাম শূন্য অবস্থায় আমার কাছে কি কলমের চাহিদা কি? 100 একক। তো যখন আমার ব্যক্তিগত চাহিদার কথা বলছি, এটা আমার ব্যক্তিগত চাহিদার হিসাবটা বললাম। তারপর যখন দামটা শূন্য থেকে দাম বেড়ে 10 টাকা হলো, তখন আমি আর সারা বছর 100 একক কলমের চাহিদা করব না। আমি তখন কলমটা একটু কম খরচ করার চিন্তা করতো। সারা বছরে আমি 80টা কলম ব্যবহার করে আমার চাহিদা পূরণ করার বা বোর্ডে লেখার যে অভ্যাসটুকু, সেটা আমি পূরণ করার চেষ্টা করবো। সেটা আমি পূরণ করার চেষ্টা করবো। দাম যখন আরো বাড়বে, 20 টাকা হবে, তখন আমি কি করবো? তখন আমি আর 80 একক চাহিদা, সারা বছরে 80 এককও করবো না। এখন আমি আরো কমিয়ে দেবো চাহিদা। দাম যেহেতু বাড়ছে, টাকা যেহেতু আমাকে বেশি খরচ করতে হচ্ছে, তাই আমি এখন 60 একক চাহিদা করবো। 20 টাকা দামে আমি 60 একক কলম ব্যবহার করতে ইচ্ছুক সারা বছরে। এই যে একটা নির্দিষ্ট দামে একটি সময়ে চাহিদার, আমার যে চাহিদা, আমার ব্যক্তিগত যে চাহিদা, সেটা যখন আমি এই যে তালিকার মাধ্যমে প্রকাশ করব, তখন এটা হয়ে যাবে কি? চাহিদা সূচি। পক্ষান্তরে যখন এই চাহিদা সূচি, আমার যে এই যে চাহিদাটা, দাম শূন্য অবস্থায় আমি 100 একক কলম চাহিদা করি এক বছরে, ওটাকে যখন আমি জ্যামিতিকভাবে উপস্থাপন করব, অর্থাৎ রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করব, তখন এটা হয়ে যাবে কি? চাহিদা রেখা। রেখার মাধ্যমে বা জ্যামিতিকভাবে যে উপস্থাপন করব, সেটা হয়ে যাবে চাহিদা রেখা। যেমন আমি দাম যখন শূন্য অবস্থায় আছে, চাহিদা সূচিতেও তো আমি 100 দেখিয়েছি। আমি জ্যামিতিক ভাবে দেখাতে চাই যে দাম যখন শূন্য, অর্থাৎ মূল বিন্দুতে আছে, দাম শূন্য অবস্থায় চাহিদা আমার, যেহেতু আমরা জানি যে জ্যামিতিক ভাবে যখন রেখাচিত্র উপস্থাপন করা হয়, দামটা ধরা হয় লম্বক এবং ভূমিকে চাহিদার পরিমাণ ধরা হয়। যখন দাম শূন্য, এখানে 0, তখন আমার চাহিদা হচ্ছে 100 একক। দাম যখন বেড়ে 10 টাকা হলো, তখন চাহিদা আমার 80 একক, যেটাকে আমি এ বিন্দু দ্বারা ডিনোট করছি। দাম 20 টাকা হলে চাহিদা 60 একক আমি বি বিন্দু দ্বারা ডিনোট করছি, যে এই দুইটার কম্বিনেশন বিন্দু হচ্ছে এইটা। তো এটাই হচ্ছে প্রথম পার্থক্য। তাহলে আমি আবার এই পার্থক্যটা বলি। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ভোক্তা কি পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক,
তা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় সেটি হচ্ছে চাহিদা সূচি। পক্ষান্তরে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক বা ভোক্তা যে পরিমাণ দ্রব্যের চাহিদা সৃষ্টি করে তা জ্যামিতিকভাবে বা রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করাটাই হচ্ছে চাহিদা রেখা। তাহলে 1 নম্বর পার্থক্যটা গেল। 2 নম্বর পার্থক্যটা হচ্ছে চাহিদা সূচি হলো চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। তো চাহিদা বিধি কি সেটা তো আমরা ভালো করেই জানি যে চাহিদা বিধি অনুযায়ী হচ্ছে কি কোনো দ্রব্যের দাম যদি বাড়ে, অন্যান্য অবস্থায় স্থির থাকা অবস্থায় দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে। এটাকেই বলা হয় ল অফ ডিমান্ড বা চাহিদা বিধি। তো চাহিদা বিধি, চাহিদা সূচি হচ্ছে চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। কিভাবে গাণিতিক প্রকাশ? যেমন এখানে গাণিতিকভাবে আমি প্রকাশ করতে যে দাম যখন শূন্য রাখা হয় তখন আমি 100 একক চাহিদা প্রকাশ করি, এটা গাণিতিকভাবে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতেছি। দাম যখন 10 রাখা হয় তখন আমি 80 একক চাহিদা সৃষ্টি করি। কলমের চাহিদা ধরলাম, কলমের চাহিদা 80 একক সৃষ্টি করি। তো এই যে গাণিতিকভাবে, এটা যেহেতু গাণিতিক অক্ষরগুলা গাণিতিক প্রতীকগুলা ব্যবহার করে আমি উপস্থাপনা করেছি, তাই এটি হচ্ছে চাহিদা সূচিটা হচ্ছে চাহিদা রেখার কি গাণিতিক প্রকাশ। এখন চাহিদা চাহিদা বিধির গাণিতিক প্রকাশ, আমি মনে হয় চাহিদা রেখা বলে ফেলেছি। চাহিদা বিধির গাণিতিক প্রকাশ, চাহিদা সূচি হচ্ছে চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। পক্ষান্তরে চাহিদা রেখাটা হচ্ছে কি চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা জ্যামিতিক প্রকাশ যেটাকে বলা হয়। জ্যামিতিক প্রকাশ যেমন জ্যামিতিতে আমরা জানি কি যে এটা যদি হয় মূল বিন্দু, এটা হচ্ছে ভূমি অক্ষ, লম্ব অক্ষ, এইভাবে কি জ্যামিতিতে এইভাবে তো পরিমাপ করা হয়। তো এটা হচ্ছে কি জ্যামিতিক প্রকাশ, এটা গাণিতিক প্রকাশ না। চাহিদা বিধির চাহিদা রেখাটা হচ্ছে চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। তাহলে 2 নম্বরটা দেখলাম। 3 নম্বরটা হচ্ছে চাহিদা সূচি 2 ধরনের। তো চাহিদা সূচি 2 ধরনের বা চাহিদা সূচি হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি। এই যে চাহিদা সূচি, এটা যদি আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ করে যদি আমি এটা তৈরি করি তাহলে এটা হচ্ছে কি ব্যক্তিগত চাহিদা সূচি। যেমন আমি 1 বছরে 0 টাকা দামে 100টা কলমের সৃষ্টি করি, দাম না রাখা অবস্থায় 100টা কলমের চাহিদা করি। 10 টাকা রাখলে আমি 80টা কলমের চাহিদা করি 1 বছরে, 20 টাকা রাখলে 60টা কলমের চাহিদা করি 1 বছরে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত চাহিদা সূচি। তাহলে একটি হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি, আরেকটা হচ্ছে বাজার চাহিদা সূচি। তো বাজার চাহিদা সূচি হচ্ছে যে কোম্পানি কলম উৎপাদন করে ফ্রিতে প্রথমে মার্কেট পাওয়ার জন্য কি করলো, ফ্রিতে মানুষদেরকে কলম দিল। তখন সে দেখলো কি যে ফ্রিতে কলম দিলে 1 বছরে তার 100টা কলমের চাহিদা তৈরি হয়। সবাই তো আর কলম কিনতে যাবে না, যারা ক্ষেত খামারে কাম করে, এরা তো আর এই কলম মার্কার দিয়ে কি করবে, এদের তো আর কোনো কলমের প্রয়োজন নেই। তো এইভাবে যাদের প্রয়োজন আছে এরকম দেখছে যে 100টা কলমের সৃষ্টি হয় বাজারে, আমি কিনলাম, আরেকজন কিনলো, আরো অন্যজন কিনলো, এভাবে অনেকজন কিনলো, কিনে দেখলো সারা বছরে 100টা কলম বিক্রি হয়। তাহলে ওটা হচ্ছে কি বাজার চাহিদা সূচি। একজন ব্যক্তি নাও বাজার পর্যবেক্ষণ করে বা সারা বছরে উৎপাদিত কলম থেকে দেখছে যে 100টা কলম বিক্রিত হচ্ছে বা 100টা কলমের চাহিদা সৃষ্টি হচ্ছে। এখন কি করলো, দাম যখন 10 টাকা রাখা হয় তখন দেখলো যে না, এখন আর চাহিদা 100 একক চাহিদা কি কমে গেল। তো দাম বাড়লে তেমনিতেই তো চাহিদা কমে, চাহিদা বিধি অনুযায়ী আমরা জানি। তো দাম 10 টাকা হলে চাহিদা কমে 10 একক হয়। এটা কিন্তু ব্যক্তিগত চাহিদা না, এটা হচ্ছে বাজার চাহিদা সূচি। যে বাজারে 80 একক কলম বিক্রিত হয়, একজন মানুষ কিনে না, অনেকজন মানুষ মিলে 80 একক কলম ক্রয় করে। তো 20 একক কলমের ক্রেতা কি বাজার থেকে চলে গেছে, ওরা দাম 10 টাকা হওয়ার কারণে আর কলম কিনতে চাইবে না। তাহলে চাহিদা সূচি হচ্ছে 2 ধরনের, ব্যক্তিগত চাহিদা সূচি এবং বাজার চাহিদা সূচি। 3 নাম্বারটা বলছি। এবং পক্ষান্তরে চাহিদা রেখা হচ্ছে 5 ধরনের। তো 5 ধরনের, ওটা হচ্ছে স্থিতিস্থাপকতার ভিত্তিতে, ইলাস্ট্রিসিটির উপর ভিত্তি করে। ইলাস্ট্রিসিটি মানে হচ্ছে স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা হচ্ছে এই অধ্যায়ের শেষের টপিকগুলা। তো শেষের টপিকগুলা নিয়ে যখন আলোচনা করব, স্থিতিস্থাপকতা কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা রেখা হচ্ছে 5 ধরনের। যেমন একটি সংক্ষেপে আমি যদি বলি 5টা নাম কি কি। এক হচ্ছে একক স্থিতিস্থাপকতা বা একের সমান স্থিতিস্থাপকতা, একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, একের চেয়ে কম স্থিতিস্থাপকতা। একের চেয়ে বেশি স্থিতিস্থাপক হলে স্থিতিস্থাপক বলা হয়, কম হলে অস্থিতিস্থাপক বলা হয়। একের চেয়ে বেশি হলে হয় স্থিতিস্থাপক, আর কম হলে হয় অস্থিতিস্থাপক চাহিদা। এবং শূন্য স্থিতিস্থাপকতা এবং অসীম স্থিতিস্থাপকতা, এই 5 ধরনের স্থিতিস্থাপকতা হয়। তাহলে প্রকারের দিক থেকে দেখলাম যে চাহিদা সূচি 2 ধরনের, ব্যক্তিগত চাহিদা সূচি, বাজার চাহিদা সূচি। আর স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা রেখা স্থিতিস্থাপকতার ভিত্তিতে 5 ধরনের হয়, সেটা বললাম। এরপর হচ্ছে চাহিদা সূচি চাহিদা রেখার উপর নির্ভর। চাহিদা সূচি যেটা, এই যে চাহিদা সূচি আমি তৈরি করছি, এটা কিন্তু তৈরি করছি কি আমার ব্যক্তিগত চাহিদা পর্যবেক্ষণ করে অথবা বাজার চাহিদা পর্যবেক্ষণ করে।
বাজারের হিসাব নিকাশ দেখে বা আমার কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত চাহিদা পর্যবেক্ষণ করে আমি এই চাহিদা সূচিটা তৈরি করছি বা তুমিই তৈরি করছো মনে করো, কিন্তু এই চাহিদা সূচি তৈরি করতে গিয়ে চাহিদার রেখা কি ধরনের ছিল সেটা আমরা পর্যবেক্ষণ করিনি। আমরা চাহিদা সূচি প্রথমেই বাজার বা ব্যক্তিগত চাহিদা সূচির ভিত্তিতে তৈরি করছি। এক্ষেত্রে চাহিদা রেখার কোনো প্রয়োজন নাই, চাহিদা রেখার কোনো দ্বারে কাছে আমরা যাইনি। তার মানে এই কথা বলতে পারি না যে চাহিদা সূচিটা চাহিদা রেখার উপর নির্ভরশীল নয়। কিন্তু চাহিদা রেখা যখন তৈরি করছি তখন তো আমি কি করছি, এই চাহিদা সূচি দেখে দেখেই তো বসাইছি। যখন দাম শূন্য অবস্থা ছিল তখন চাহিদা 100 একক এখানে দেখাইছি, দাম 10 টাকা হলে চাহিদা 80 একক এই বিন্দু দ্বারা দেখাইছি। তাহলে কি চাহিদা রেখাটা চাহিদা সূচির উপর নির্ভরশীল? এই কথা তো বলতেই পারি। তাহলে 4 নম্বর অপশন কি, চাহিদা রেখা চাহিদা সূচি চাহিদা সূচি চাহিদা সূচি চাহিদা রেখার উপর নির্ভরশীল নয়, কিন্তু চাহিদা রেখা চাহিদা সূচির উপর নির্ভরশীল। এবং লাস্ট অফ ওয়ান হচ্ছে চাহিদা সূচির এই যে চাহিদা সূচির বাম দিকে দাম ধরা হয়। চাহিদা সূচির যে বাম দিক, এটা ডান এটা বাম, তাহলে দাম ধরা হয়েছে কি বাম দিকে, এবং ডান দিকে চাহিদার পরিমাণ ধরা হয়েছে। পক্ষান্তরে চাহিদা রেখার লম্বককে দাম ধরা হয় এবং ভূমিয়ককে চাহিদার পরিমাণ ধরা হয়। এটা তো আর বেশি বলার কিছু নেই। তো এইটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখবো চাহিদা রেখার সংকুচন সম্প্রসারণ কিভাবে হয়, এই বিষয়টা একটু এখন দেখবো। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা দেখবো চাহিদার সম্প্রসারণ ও সংকুচন। তো আমি এখানে একটি চাহিদা রেখা, চাহিদার সংকুচন হচ্ছে এক্সপানশন অফ ডিমান্ড, চাহিদার সম্প্রসারণ হচ্ছে এক্সপানশন অফ ডিমান্ড। এক্সপানশন অর্থ হচ্ছে সম্প্রসারণ, আর কন্ট্রাকশন অর্থ হচ্ছে সংকুচন বা বিয়োগ। তাহলে এক্সপানশন অফ ডিমান্ড হচ্ছে কি চাহিদার সম্প্রসারণ, আর কন্ট্রাকশন অফ ডিমান্ড হচ্ছে চাহিদার সংকুচন। তাহলে এখানে একটা চাহিদা রেখা অঙ্কন করি। এই হচ্ছে একটি চাহিদা রেখা, ভূমিয়ককে চাহিদার পরিমাণ, লম্বককে দাম, এই হচ্ছে চাহিদা রেখা। এটাকে আমরা চাহিদা রেখা অঙ্কন করলাম, এই যে ডিডি। তো চাহিদাকে ডি দ্বারাও প্রকাশ করা হয়, আবার কিউডি দ্বারাও প্রকাশ করা হয়। আমি এখানে ডিডি দিয়ে লিখলাম যে এটি হচ্ছে চাহিদা রেখা, ডিডি চাহিদা রেখা, আর এটি হচ্ছে মূল বিন্দু। এখন আমি ধরে নিলাম দাম হচ্ছে কি P1, দাম এই হচ্ছে দাম P1। তো দাম যখন P1 তখন চাহিদা রেখা অনুযায়ী আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে কি Q1। দাম হচ্ছে P1 এবং চাহিদার পরিমাণ Q1। তাহলে দাম যখন এইটুকু, চাহিদার পরিমাণ হচ্ছে এতটুকু, যেটাকে আমি এ বিন্দু দ্বারা ডিনোট করলাম। এখন মনে করো দাম কমে গেল, দাম কমে এখন দামটা হ্রাস পেল বা কমে গেল, দাম কমে গেল, দাম কমে কি হলো, চাহিদা হয়ে গেল, দাম হয়ে গেল কি P2। এখন হয়ে গেল দাম হয়ে গেল এখন P2। দাম যখন P1 থেকে কমে P2 তে হলো তখন আমাদের চাহিদাটা বৃদ্ধি পেয়ে, আমরা চাহিদা বৃদ্ধি অনুযায়ী জানি দাম কমলে চাহিদা বাড়ে, তাহলে চাহিদা হয়ে গেল আমাদের Q2। তাহলে কতটুকু চাহিদা বাড়ছে, এইটুকু চাহিদা আমাদের বাড়ছে, Q1 Q2 চাহিদা বাড়ছে। দাম P1 P2 কমছে, দাম কমেছে P1 P2, চাহিদা বাড়ছে Q1 Q2, দাম P1 P2 কমায় চাহিদা Q1 Q2 বাড়ছে। এই যে যেটাকে আমি বি বিন্দু দ্বারা দেখাই, এই যে চাহিদা দাম P1 থেকে কমে P2 তে হওয়ায় চাহিদা Q1 থেকে বেড়ে Q2 হয়েছে। এই যে দাম কমেছে চাহিদা বেড়েছে, চাহিদা বিধি অনুযায়ী জানি আমরা দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে। এই যে দাম কমার ফলে চাহিদা বেড়েছে, এর মানে কি হয়েছে, চাহিদা কি হয়েছে সম্প্রসারিত হয়েছে না, চাহিদা সম্প্রসারিত হয়েছে না, সম্প্রসারণ হয়েছে, চাহিদার কি হয়েছে সম্প্রসারণ হয়েছে বা চাহিদা বেড়েছে, চাহিদার সম্প্রসারণ হয়েছে। এই যে চাহিদা রেখাটা কি হয়েছে এখন এখন আর একটু সম্প্রসারিত হয়েছে না চাহিদা রেখাটা। এই যে চাহিদার, এটাই তো চাহিদা রেখা, এটা তো হচ্ছে দাম রেখার, এটা হচ্ছে কি চাহিদা রেখা। তাহলে দাম কমার ফলে চাহিদা রেখাটা এইটুকু থেকে এইটুকুতে বাড়ছে, সম্প্রসারিত হয়েছে, আগে ছিল ছোট এখন হয়েছে বড়, সম্প্রসারিত হয়েছে। এই যে দাম কমলে চাহিদা বাড়ে, এটাকেই বলা হয় চাহিদার সম্প্রসারণ। তো আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই নাই, কিউডি ইকুয়াল আমরা জানি ফাংশন অফ দাম, পণ্যের দাম, ভোক্তার আয়
আয়, টেস্ট, রুচি, ভোক্তার রুচি, তারপর কি প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, বিকল্প পণ্যের দাম, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, পিসি, পরিপূরক পণ্যের দাম, বিউ বায়ার, ক্রেতার সংখ্যা, টি অর্থ টাইম বা সময়, এগুলা। তো এই যে চাহিদা অপেক্ষক, চাহিদা এই যে বিষয়ের উপর নির্ভরশীল, চাহিদা জানি দামের উপর নির্ভরশীল, ভোক্তার আয়ের উপর নির্ভরশীল, ভোক্তার রুচির উপর নির্ভরশীল, বিকল্প পণ্যের দামের উপর নির্ভরশীল অর্থাৎ প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, পরিপূরক পণ্যের দামের উপর নির্ভরশীল, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, ক্রেতার সংখ্যা বা সময়, একটা নির্দিষ্ট সময়ের উপর নির্ভরশীল। তো আমরা কি করছি যে এই যে দ্রব্যের এই যে চাহিদা বৃদ্ধিতে আমরা কি জানি, দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে, দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে। তো এই ক্ষেত্রেও আমরা কি করছি, ঠিক দ্রব্যের দাম পরিবর্তনশীল ধরে বাকিগুলা আয়, রুচি, পরিপূরক পণ্যের দাম, বিকল্প পণ্যের দাম, ক্রেতার সংখ্যা, সময় ইত্যাদি বাকি যে উপাদানগুলো আছে সবগুলো উপাদানকে আমরা কি করছি, স্থির ধরছি। সবগুলো উপাদান কি করছি, স্থির ধরছি। ভোক্তার আয় যদি ১,০০০ টাকা হয় তাহলে ভোক্তার আয় ১,০০০ টাকা। টেস্ট, ভোক্তার রুচি যেই লেভেলে আছে ওই লেভেলেই আছে, তার চাহিদা রুচির কম বেশ হয় নাই। বিকল্প পণ্যের দাম যা আছে সেটিও স্থির, পরিপূরক পণ্যের দাম সেটিও স্থির। ভোক্তা ক্রেতার সংখ্যা মনে করেন ৫০০ আছে বাজারে, ৫০০টাও স্থির। সময় মনে করেন ১ বছর ধরলাম, ১ বছর স্থির। এই সবগুলো স্থির ধরে দামের পরিবর্তনের ফলে যে চাহিদা হ্রাস পায়, দামের পরিবর্তন অর্থাৎ দামের পরিবর্তনের ফলে যে চাহিদার পরিবর্তন হয়, এটাকেই হচ্ছে চাহিদার সংকুচন সম্প্রসারণ বলা হয়। অর্থাৎ তাহলে দামের হ্রাস পেলে, দাম কমলে যদি চাহিদা বাড়ে, এটাকে বলা হয় কি, চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদান স্থির থেকে দাম কমলে যে যদি চাহিদা বাড়ে তাহলে এটাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। আবার বিকল্প যদি বলি আমরা, চাহিদা অপেক্ষকের অন্যান্য অবস্থা স্থির থেকে দাম বাড়লে যদি চাহিদা কমে তাহলে কি বলা হয়, এটা হয় চাহিদার সংকুচন। এটাকে বলা হয় কি, চাহিদার সংকুচন। তাহলে সম্প্রসারণ কি দেখলাম, যে চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদান স্থির থাকা অবস্থায় যদি দাম কমে তাহলে চাহিদা বাড়ে। এই যে দাম কমলে চাহিদা বাড়া, এটাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। তো চাহিদার সম্প্রসারণ আমরা দেখালাম যে দাম কমেছে চাহিদা বেড়েছে, তার মানে চাহিদা রেখা কি সম্প্রসারিত হয়েছে। এখন যদি আমরা চাহিদার সংকুচন দেখাতে চাই, যেমন ধরো চাহিদা দাম ছিল, প্রাথমিক দাম মনে করেছিল Q2, আমি এই রেখাতেই দেখাই, প্রাথমিক দাম মনে করেছিল Q2, কিন্তু দাম বেড়েছে, দাম তো থাকুক, দাম বেড়ে গেছে, এখন বেড়ে গেছে, মানে কি দাম বেড়েছে, তার মানে কি চাহিদা হ্রাস পাবে। দাম বেড়েছে চাহিদা হ্রাস পাবে, দাম বেড়েছে এই তীর চিহ্ন দ্বারা বাড়া বুঝাচ্ছে, এই তীর চিহ্ন দ্বারা কমা বুঝাচ্ছে। তাহলে দাম যখন বাড়বে, এখন কি এই যে দাম বাড়বে, তার মানে কি P2 থেকে P1 এ যাবে দাম, দাম P2 থেকে P1 এ গেল, দাম যখন P2 থেকে P1 এ গেল, চাহিদা Q2 থেকে Q1 এ চলে আসলো, অর্থাৎ চাহিদা ওইদিকে কি কমে আসলো। এই যে এই ক্ষেত্রেও আমরা কি ধরছি, চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদান স্থির রেখে পণ্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। এই যে চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদান স্থির থেকে পণ্যের দাম বাড়লে চাহিদার হ্রাস পাওয়াটাই হচ্ছে কি চাহিদার সংকুচন বা কন্ট্রাকশন অফ ডিমান্ড। তাহলে কন্ট্রাকশন অফ ডিমান্ড কি, এই জিনিসটা বোঝা গেল। এইটুকু চাহিদা কমছে, এইটুকু চাহিদা কমছে, কন্ট্রাকশন অফ ডিমান্ড। তো চাহিদা হ্রাস পাওয়া, দাম বাড়লে চাহিদা কমে, চাহিদার বিধি অনুযায়ী তো সেটা আমরা জানি, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তো চাহিদার সংকুচন এবং সম্প্রসারণ এই জিনিসটা একই চিত্রের মাধ্যমে দেখানো যায়, একই চাহিদা রেখার মাধ্যমে দেখানো যায়। এটার জন্য চাহিদা রেখার কি আরেকটা আলাদা চাহিদা রেখা অঙ্কন করতে হয় না। তো চাহিদা রেখার যে সংকুচন সম্প্রসারণ, এটি হচ্ছে চাহিদা রেখার চাহিদার পরিবর্তন, চাহিদার কি পরিবর্তন বা চাহিদা রেখার পরিবর্তন। তো সংকুচন সম্প্রসারণ কি, এই জিনিসটা আমরা এখন বুঝতে পারলাম। এখন দেখব যে চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তর, যেটা এটা হচ্ছে চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি। আর এখন দেখো হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার পরিবর্তন, কি বললাম, এটা হচ্ছে চাহিদা রেখার পরিবর্তন। আর হ্রাস বৃদ্ধি, যেটা হ্রাস বৃদ্ধি মানে হচ্ছে চাহিদা রেখার স্থানান্তর। এখন চাহিদা রেখার স্থানান্তর দেবো, আর এতটুকু, এতক্ষণ সম্প্রসারণ সংকুচন দেখলাম। এখন চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তর এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, তো ইনক্রিজ অফ ডিমান্ড মানে চাহিদার বৃদ্ধি, ডিক্রিজ অর্থ হ্রাস পাওয়া, ডিক্রিজ অফ ডিমান্ড চাহিদার রেখার হ্রাস। তাহলে এখন দেখি, আগে তো দেখেছি যে সংকুচন সম্প্রসারণে কি দেখেছিলাম, যে চাহিদা রেখার অন্যান্য উপাদান স্থির থেকে চাহিদার দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে চাহিদার সংকুচন বা সম্প্রসারণ। এখন এই দামটাকে আমরা স্থির ধরলাম, দামটা
স্থির ধরলাম, এবং দাম ছাড়া চাহিদা অপেক্ষকে দাম ছাড়া যে সকল উপাদান আছে সেই সকল উপাদানের যে কোনো একটির পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় সেটি হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। যেমন কিভাবে, আমি এখানে ভোক্তার আয়টাকে বিবেচনা করলাম, যে ভোক্তার আয়, আমি একটা চাহিদা রেখা আগে অঙ্কন করি। প্রথমত আমি একটা চাহিদা রেখা আগে অঙ্কন করি। যেমন এই হচ্ছে একটি চাহিদা রেখা, এই হচ্ছে কি একটি চাহিদা রেখা, লম্বকে দাম এবং ভূমিকে চাহিদার পরিমাণ, এটা হচ্ছে মূল বিন্দু। তো চাহিদা রেখাটা আগে আমি অঙ্কন করি, এটাই হচ্ছে আমার সেই চাহিদা রেখা। আমি এইটা না রেখে আরেকটু শর্ট করে আঁকি। এইটা হচ্ছে আমার চাহিদা রেখা, বললাম আমি এইটা হচ্ছে আমার চাহিদা রেখা, এটা হচ্ছে কি ডি ডি চাহিদা রেখা, কিন্তু ডি ডি চাহিদা রেখা। এবং দাম যেহেতু আমি স্থির ধরছি, ধরে নিলাম আমার দামটা হচ্ছে এই, এখানে দাম কি, দাম পি, দাম এই যে পি নট, দাম পি নট বললাম, দাম যখন পি নট তখন চাহিদার পরিমাণ কি কিউ নট, দাম পি নট চাহিদার পরিমাণ কিউ নট। এটাকে এ বিন্দু দ্বারা লিখে দিলাম, দাম পি নট চাহিদা কিউ নট। এখন আমি কি করলাম, যে ভোক্তার আয় পরিবর্তনশীল, এই যে আয় এটা হচ্ছে কি পরিবর্তনশীল, ভোক্তার আয় পরিবর্তনশীল, অর্থাৎ ভোক্তার আয় কি হয়েছে, বৃদ্ধি পাইছে, ভোক্তার আয় বৃদ্ধি পাইছে, মানে কি আয়টা বেড়েছে, আয় বৃদ্ধি পাইছে, ভোক্তার আয় বেড়েছে। যেহেতু পণ্যের দাম কিন্তু স্থির কিন্তু ভোক্তার আয় বৃদ্ধি পেয়েছে, তো আমরা জানি কারো যদি ব্যক্তিগত আয় যদি বৃদ্ধি পায় বা সমাজের আয় যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা কি হয়, বৃদ্ধি পায়। আয় যেহেতু বৃদ্ধি পাইছে অবশ্যই ভোক্তার চাহিদা বৃদ্ধি পাবে। দাম তো স্থির অবস্থায় আছে কিন্তু আয় বৃদ্ধি পাইছে, ফলে কি হয়েছে, চাহিদা এই থেকে এখান থেকে মনে করো এই রেখা থেকে এখানে চলে আসছে, যেমন চাহিদা হয়ে গেছে কি Q1, আমি এটাকে নীল কালি দিয়ে দেখাই, চাহিদা হয়ে গেছে এখন কি Q1, চাহিদা হয়ে গেছে Q1, Q1 কিউ নট থেকে Q1 এ চলে গেছে চাহিদা, তার মানে কি হয়েছে, চাহিদা বৃদ্ধি পাইছে, কিউডি বৃদ্ধি পাইছে, সমমুখী সম্পর্ক হয়েছে। তো চাহিদা আয় বাড়ছে ফলে চাহিদাও বাড়ছে, দাম কিন্তু স্থির অবস্থায় আছে। দাম যেহেতু স্থির অবস্থায় আছে তাহলে দাম এবং চাহিদার এই চাহিদার মধ্যে Q1 এবং Q1 চাহিদা এবং এই যে পিনোর দামের মধ্যে একটা কম্বিনেশন বিন্দু আমি পেতে চাই, তাহলে কি করবো এখন দেখি। তাহলে দাম তো স্থির অবস্থায় আছে, তাহলে দাম রেখাটা কি হবে, এদিক দিয়েই যাবে, মানে ভূমি অক্ষের সমান্তরাল হবে দাম রেখাটা। চাহিদা যেহেতু বাড়ছে তাহলে এখন কম্বিনেশন বিন্দু কোনটা হবে, আমি নীল কালি দিয়ে যদি দিতে চাই তাহলে এখন কম্বিনেশন বিন্দু কি এইটা না, এই যে দাম এবং চাহিদার মধ্যে যে নতুন যে সম্পর্কটা বা কম্বিনেশন বিন্দু, এটাকে আমি যদি বি বিন্দু বলি, এই বিন্দুটা আমার কি এই যে ডি চাহিদা রেখার উপরে পড়ছে নাকি ডিডি চাহিদা রেখার বাইরে গেছে, ডিডি চাহিদা রেখার বাইরে চলে গেছে না, তাহলে এই যে চাহিদা রেখার কি হচ্ছে, এখন এখন যদি আমি চাহিদা রেখা আঁকতে চাই, এই বিন্দু আমি চাহিদা রেখা আঁকতে চাই, তাহলে কি হবে, আমার এইরকম একটি চাহিদা রেখা অঙ্কন করতে হবে, এই যে এই বিন্দুকে কেন্দ্র করে এইরকম একটা চাহিদা রেখা কি অঙ্কন করতে হবে, এইরকম একটি চাহিদা রেখা অঙ্কন করতে হবে। তো আমি সেই চাহিদা রেখার নাম দিলাম কি ডি প্রাইম, ডি প্রাইম, ডি প্রাইম, এটি হচ্ছে কি আমার নতুন চাহিদা রেখা। দেখো এখানে কিন্তু এই চাহিদা রেখার দাম কিন্তু আমার ওপি নট, ডিডি চাহিদা রেখায় দাম ওপি নট, ডিডি প্রাইম চাহিদা রেখায় আমার চাহিদা দাম কিন্তু ওপি নট, কিন্তু চাহিদাটা বৃদ্ধি পেয়েছে। এই যে চাহিদা রেখার চাহিদা রেখায় বা চাহিদা অপেক্ষকে আমি যদি বলি, চাহিদা অপেক্ষকে দাম স্থির থাকা অবস্থায় চাহিদা রেখার অন্যান্য উপাদানের যে কোনো একটি বা একাধিকটির পরিবর্তনের ফলে যে চাহিদার পরিবর্তন হয় এটাকে বলা হয় কি চাহিদার বৃদ্ধি, এটাকে বলা হয় কি চাহিদার বৃদ্ধি বা ইনক্রিজ অফ ডিমান্ড। আর চাহিদার যদি বৃদ্ধি হয় বা হ্রাস হয়, চাহিদার হ্রাস বৃদ্ধি জিনিসটা কি আমরা একই চাহিদা রেখায় দেখাতে পারি না। চাহিদার যদি বৃদ্ধি হয় তাহলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়, চাহিদা রেখা
ডান দিকে স্থানান্তরিত হয়, মূল চাহিদা রেখা থেকে সমান্তরাল আকারে ডান দিকে স্থানান্তরিত হয়, সমান্তরাল ভাবে ডান দিকে স্থানান্তরিত হয়। তো চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত কখন হয়? যখন চাহিদা বৃদ্ধি পায়, অর্থাৎ দাম স্থির থেকে চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদানের যে কোনো একটি বা একাধিকটির পরিবর্তনের ফলে যদি চাহিদা বৃদ্ধি পায়, তখন চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। এটাই হচ্ছে কি চাহিদার বৃদ্ধি। তাহলে চাহিদা কতটুকু বৃদ্ধি হয়েছে? ওই যে এইটুকু কি চাহিদা বৃদ্ধি পাইছে? এই চাহিদাটুকু কি আমরা এই প্রাথমিক চাহিদা রেখা দেখাতে পারি? নতুন চাহিদা রেখা অঙ্কন কর। চাহিদা রেখা কি হয়েছে? স্থানান্তর করতে হয়েছে আমাদের। চাহিদা এবং দামের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য আমাদের কি করতে হয়েছে? চাহিদা রেখাটাকে স্থানান্তরিত করতে হয়েছে। এই জন্য এটাকে বলে চাহিদা রেখার স্থানান্তর। এখন যদি চাহিদা বাড়ছে, আয় বাড়ার ফলে চাহিদা বাড়ছে। এখন যদি আয় কমে কোনো যদি ভোক্তার রুচি বাড়ে, তাহলে একই বিষয় হবে। মনে করো ভোক্তার রুচি বাড়লো, তখন কি দাম স্থির অবস্থায় ভোক্তার রুচি বাড়ছে, তখন কি চাহিদা বাড়বে? তখনও কি করতে হবে? চাহিদা রেখার স্থানান্তর হবে ডান দিকে। এখন আমি এটা মুছে দিলাম, যে চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি যেটা, এটা দেখাইলাম। চাহিদা রেখার বৃদ্ধি এটাকে দেখালাম। চাহিদা বৃদ্ধি হলে চাহিদা রেখা কি হয়? দাম স্থির থাকা অবস্থায় চাহিদা বৃদ্ধি হলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। তাহলে যদি সংজ্ঞা সুন্দর করে বলতে চাই, চাহিদা অপেক্ষকের যে সকল উপাদান আছে, সে সকল উপাদানের মধ্যে দাম স্থির থেকে অন্যান্য উপাদানের যে কোনো একটি বা একাধিকটির পরিবর্তনের ফলে যদি চাহিদা বৃদ্ধি পায়, তাহলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়, বা চাহিদা যেটাকে বলা হয় চাহিদার বৃদ্ধি বা ইনক্রিজ অফ ডিমান্ড। এখন চাহিদার হ্রাস নিয়ে আলোচনা করতে চাই। মনে করে আমার ওই পোর্শনটা এখন শেষ। তাহলে আগে বলছিলাম আয় বাড়ছে, এখন বললাম আয় বাড়ে নাই, বরঞ্চ আয় কি হয়েছে? কমছে। ভোক্তার আয় কমছে। দাম স্থির থাকা অবস্থায় ভোক্তার আয় কি হয়েছে? কমছে। ভোক্তার আয় হ্রাস পাইছে। তীর চিহ্ন দ্বারা বুঝাচ্ছি হ্রাস পাচ্ছে। তো হ্রাস পায়, ভোক্তার আয় হ্রাস পাওয়া মানে কি? তুমি যদি ইনকাম কম করো, তাহলে কি চাহিদাও তোমার কাছে কম থাকবে? কোনো জিনিস তো কম কিনতে চাইবে, এটা তো স্বাভাবিক। দাম কম, দাম স্থির অবস্থায় আয় কমছে বলে ভোক্তার চাহিদা কমে গেছে। এখন এই জিনিসটা আমি দেখাতে চাই, দাম তো স্থির অবস্থায় আছে, কিন্তু চাহিদা কি? দাম পিনোটে চাহিদা কিউনোট, কিন্তু দাম পিনোট থাকা অবস্থায় ভোক্তার আয় হ্রাস পাইছে বা আয় কমে গেছে। ফলে কি হয়েছে? ভোক্তার চাহিদা অবশ্যই কিউনোটে থাকবে না, কিউনোট থেকে কমে আসবে। মানে এইখানে কোথাও আসলো, আমি ধরে নিলাম এখানে আসলো, তাহলে এইটাই হচ্ছে কি Q1। বা এটাকে যদি Q1 ধরছিলাম, এটাকে আমি Q2 দিয়ে দিই, এটাকে কি Q2 দিয়ে দিলাম। এখন দাম এবং চাহিদার মধ্যে, যে নতুন চাহিদার মধ্যে, দাম তো স্থির অবস্থায় আছে, তাহলে দাম এবং চাহিদার মধ্যে নতুন একটা সম্পর্ক তৈরি করতে চাই আমি। চাহিদা রেখার একটা সম্পর্ক তৈরি করতে চাই, এই দিলাম। এই যে বিন্দু, এটা সি বিন্দু দিলাম, এই বিন্দু। এখন এই বিন্দু দাম পিনোট এবং চাহিদা Q2 এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে কি? এই যে সি বিন্দুটা, এই সি বিন্দুটা কি ডিডি রেখার উপরে আছে? নাই। তাহলে এখন কি করতে হবে? আমি যদি একটি চাহিদা রেখা অঙ্কন করতে চাই এই বিন্দুকে কেন্দ্র করে, তাহলে এটাই হবে নতুন চাহিদা। এটাকে দিলাম কি ডি ডাবল প্রাইম। তাহলে এটা হচ্ছে কি নতুন চাহিদা রেখা। অর্থাৎ এই যে চাহিদা কি হয়েছে? এখন হ্রাস পাইছে। দাম স্থির অবস্থায় চাহিদা হ্রাস পাইছে। দাম স্থির অবস্থায় চাহিদা হ্রাস পাইছে হলে কি চাহিদা রেখা নিচের দিকে শিফট করছে। চাহিদা রেখা কি নিচের দিকে শিফট করছে বা বাম দিকে শিফট করছে। দাম স্থির অবস্থায় চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদানের যে কোনো একটির বা একাধিকটির হ্রাস পাওয়ার ফলে যদি চাহিদার হ্রাস পায়, তাহলে চাহিদা রেখা নিচের দিকে স্থানান্তরিত হয় বা বাম দিকে স্থানান্তরিত, নিচের দিকে শিফট করে। তো এই যে এখন কি নতুন চাহিদা রেখা কি আমি কি ওই যে চাহিদা যে হ্রাস পাওয়াটা আমি কি ওই যে আগের ডিডি চাহিদা রেখা দেখাতে পারছি? এটার জন্য কি আমাকে নতুন চাহিদা রেখা অঙ্কন করতে হয়েছে না? এই জন্য কি চাহিদা রেখা স্থানান্তরিত হয়েছে। এটাকে বলা হয় চাহিদা রেখার স্থানান্তর, বা এই চাহিদা রেখা মূল চাহিদা রেখা থেকে ডানে শিফট করা বা বামে শিফট করা। বাড়লে ডানে শিফট করে, চাহিদা কমলে বামে শিফট করে। তো এটাকে বলা হয় শিফটিং অফ ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখার স্থানান্তর। আর আর যদি চাহিদা কমে, তাহলে এটাকে বলা হয় কি ডিক্রিজ অফ ডিমান্ড। তাহলে চাহিদার হ্রাস বৃদ্ধি, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো চাহিদার হ্রাস বৃদ্ধি একই চাহিদা রেখায় দেখানো যায় না। চাহিদা রেখার হ্রাস বৃদ্ধির জন্য একাধিক চাহিদা রেখা অঙ্কন করতে হয়। চাহিদা যদি বৃদ্ধি পায়, তাহলে চাহিদা রেখার স্থানান্তর ঘটে কি এইদিকে স্থানান্তর ঘটে। চাহিদা হ্রাস পেলে বাম দিকে স্থানান্তর ঘটে বা নিচের দিকে শিফট হয়। তো
চাহিদার হ্রাস বৃদ্ধি, চাহিদার সংকুচন সম্প্রসারণ, এই বিষয়টুকু সম্পর্কে আশা করি আমাদের আর কখনো ভুল হবে না। আমরা এই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে পারবো, ভালো করে বুঝতে পারছি। এখন পরবর্তীতে যে চাহিদা বিধির নেক্সট যে টপিক আছে, ব্যতিক্রম রয়েছে বা চাহিদা বিধির নির্ধারক সমূহ, এবং নেক্সটে আমি যে চেষ্টা করবো যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী কেন হয়। এই যে চাহিদা রেখা যে ডান দিকে নিম্নগামী হয়, এটা কেন হয় চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, এর 4টি কারণ আছে। এই কারণগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট লেকচারে। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।